দেখুন, সৌগত রায় কাকলি ঘোষ দস্তিদার কোন দিকে যাবেন আর আবু তাহের আর ইউসুফ পাঠান কোন দিকে যাবেন সেটা তাদের ব্যক্তিগত চয়েস। কেউ জাতীয়তাবাদীদের সাথে যেতে চান, কেউ জিহাদিদের সাথে যেতে চান, সেটা তাদের চয়েস। অচ্ছুত করে রাখার রাজনীতি, যেটা আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার করতেন, তার ফলে রাজ্যের উন্নয়ন অনেকভাবেই ব্যাহত হয়েছে। তিনি বিজেপিকে অচ্ছুত করে রেখেছিলেন। শুভেন্দু অধিকারীর যেটা ভালো লাগছে, তার যারা বিরোধী তাদের তিনি অচ্ছুত করে রাখতে চান না, কাছে টেনে নিতে চান, তাদের একটা বৃহত্তর উন্নয়নের কাজে তাদের সঙ্গী করতে চান। শশী পাজা যদি মনে করেন যে তার কাকলি ঘোষ দস্তিদারদের মতো নেত্রীদের সাথে আরো কাছাকাছি আসা উচিত, সেটা তারা করতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দুর্নীতির অভিযোগে একের পর এক তার অভিযোগ। অথচ দিল্লিতে তো দেখলাম বেশ একসাথে বসে তারা মিটিং করলেন, সব ইন্ডি জোটের শরিকেরা একসাথে অভিষেক মমতাকে নিয়ে মিটিং করলেন। তাহলে কি তৃণমূলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই? তাহলে তারা শরিক কেন মিটিং করলেন? তো বলতে হয় কংগ্রেস আর সিপিএম তো দীর্ঘদিন ধরে অনেকগুলো বৈঠক করলো, মানে 16 থেকে 24 অব্দি অনেক বৈঠক দেখতে পেয়েছি, এবং জোটে একসাথে লড়াই করাও দেখতে পেয়েছি। কংগ্রেস কি সিপিএম এর সাথে মিশে গেল, না সিপিএম কংগ্রেসের সাথে মিশে গেল? বহরম করে কি উপযুক্ত কোনো মানুষ ছিল না তৃণমূলের? তার প্রার্থী হওয়ার গুজরাট থেকে প্রার্থী আনতে হচ্ছে। তাহলে বাংলার মানুষের প্রতি এত আস্থা কম কেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, এনসিপিআই একটা আলাদা দল যারা এনডিএ কে সমর্থন করেছে। তো সেখানে দাঁড়িয়ে যদি এনসিপিআই এর সাথে বৈঠক করাটা বিজেপির সাথে মিশে যাওয়ার প্রশ্ন আসে, তাহলে এনডিএর যে বাকি শরিক জনতা দল ইউনাইটেড, তারা কি বিজেপির সাথে মিশে গেছে? এই প্রশ্ন এসে যাবে। আরো তো অনেক দল আছে, শিবসেনার যে অংশটি উদ্ধব ঠাকরেকে ছেড়ে বেরিয়ে এসছে, তারাও তো বিজেপির এনডিএতে আছে, এনডিএতে আছে। তারা কি বিজেপির সাথে মিশে গেছে? আসলে একটা গণতান্ত্রিক পরিমণ্ডলে একটা জোট সরকার চলছে বিজেপির নেতৃত্বে, সর্ববৃহৎ দল হিসেবে। সেখানে এনসিপিআই যুক্ত হতে চায়, দেশের উন্নয়নের সাথে তারা যুক্ত হতে চায়। সাথে বিজেপির সাথে মিশে যাওয়ার তো প্রশ্ন আসছে না। তাদের মতাদর্শ অনেক ক্ষেত্রে বিজেপির থেকে আলাদা হতে পারে, কিন্তু দেশের স্বার্থে অনেক সময় জোট সরকারে মানুষ একসাথে কাজ করে। কিন্তু দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে যদি মিটিং প্রধানমন্ত্রী করে থাকেন, এটা একটাই ইঙ্গিত করে সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়তো মন্ত্রিত্ব পেতে পারেন এনডিএ সরকারের, কারণ সরকারের প্রধান নরেন্দ্র মোদী। এটা একটা সম্ভাবনা তৈরি হয়, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বর্ষীয়ান সাংসদ, অতীতে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন। এটা হতেই পারে, এটা তো স্বাভাবিক। এটা জোট সরকারের প্রক্রিয়া যেভাবে চলে, মানে কারোর সাথে কোনো বৈঠক করলেই সেই দলটার সাথে যদি মিশে যাওয়া হয়, তাহলে তো বলতে হয় কংগ্রেস আর সিপিএম তো দীর্ঘদিন ধরে অনেকগুলো বৈঠক করলো, মানে 16 থেকে 24 অব্দি অনেক বৈঠক দেখতে পেয়েছি, এবং জোটে একসাথে লড়াই করাও দেখতে পেয়েছি। কংগ্রেস কি সিপিএম এর সাথে মিশে গেল, না সিপিএম কংগ্রেসের সাথে মিশে গেল? জোট রাজনীতি খুব স্বাভাবিক নিয়মেই এনডিএ বহু বিল পাশ করাতে গেলে তাদের সংখ্যা দরকার, সেই সংখ্যার প্রয়োজনে তাদের নতুন শরিক দরকার, এবং সেই নতুন শরিক হিসেবে এনসিপিআই আসতে আগ্রহী। এই ভিত্তিতেই এই আলোচনাগুলো হচ্ছে বলে আমার মনে হয়। এনসিপিআই তো অধিকাংশ তাদের যে সদস্য যারা এমপি, তারা পশ্চিমবঙ্গের মানুষ। তা মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সেখানে বৈঠক হতেই পারে। কারণ কাল যদি এনসিপিআই এর জনপ্রতিনিধিরা এনডিএতে আসেন, তখন তাদের এলাকার উন্নয়নের জন্য রাজ্য সরকারের সাথে এমপিদের কাজ করতে হতে পারে। সুতরাং উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীর উচিত, এবং সেটা তিনি সঠিকভাবেই করেছেন, যে এনসিপিআই এর সাথে যদি বৈঠক করে থাকেন। আসলে এই ব্রাত্য করে রাখার রাজনীতি, অচ্ছুত করে রাখার রাজনীতি, যেটা আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার করতেন, তার ফলে রাজ্যের উন্নয়ন অনেকভাবেই ব্যাহত হয়েছে। একজন জনপ্রতিনিধি, তিনি যে দলের জনপ্রতিনিধি হন না কেন, তিনি যদি উন্নয়নের কাজে শরিক হতে চান, এবং তাকে বাদ দিয়ে তো তার কেন্দ্রের উন্নয়ন হতে পারে না, হওয়া উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই চেষ্টা করেছিলেন, তিনি ব্যর্থ হয়েছে, সেই জন্যই তাকে সরে যেতে হয়েছে। তিনি বিজেপিকে অচ্ছুত করে রেখেছিলেন। শুভেন্দু অধিকারীর যেটা ভালো লাগছে, তার যারা বিরোধী তাদের তিনি অচ্ছুত করে রাখতে চান না, কাছে টেনে নিতে চান, তাদের একটা বৃহত্তর উন্নয়নের কাজে তাদের সঙ্গী করতে চান। কিন্তু স্যার, এদের একাধিকের বিরুদ্ধে কিন্তু একাধিক ভুরি ভুরি অভিযোগ রয়েছে। আপনি যেমনটা বললেন, শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি কাছে টেনে নিতে চান, কিন্তু তাদের দলের অর্থাৎ বিজেপিরই তাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। তাহলে এই সমীকরণ তো রাহুল গান্ধীর বিরুদ্ধেও গুড়ি গুড়ি অভিযোগ রয়েছে, সোনিয়া গান্ধীর বিরুদ্ধেও গুড়ি গুড়ি অভিযোগ রয়েছে। তাহলে কি তাদের সাথে জোট করছে না ইন্ডি জোটের শরিকেরা? করছে তো। তো অভিযোগ কার বিরুদ্ধে নেই? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দুর্নীতির অভিযোগে একের পর এক তার অভিযোগ। অথচ দিল্লিতে তো দেখলাম বেশ একসাথে বসে তারা মিটিং করলেন, সব ইন্ডি জোটের শরিকেরা একসাথে অভিষেক মমতাকে নিয়ে মিটিং করলেন। তাহলে কি তৃণমূলের বিরুদ্ধে
কোনো অভিযোগ নেই, তাহলে তারা শরিক কেন মিটিং করলেন? আসলে যখন জোট রাজনীতি হয়, অভিযোগের জায়গায় থাকে, জোটের প্রয়োজনীয়তায়, এটা তো অস্বীকার করা যায় না। তারা তাদের কেন্দ্রের এই জনপ্রতিনিধি, সেখানে দাঁড়িয়ে তাদের উন্নয়নে শরিক করাটা জরুরি। এর পাশাপাশি যদি কোনো অভিযোগ সত্যি সারবত্তা থাকে, সেটা নিয়ে আইনের পথে চলবে, সেটা তো কোনো বাধা হওয়া উচিত নয়। উন্নয়ন আর ব্যক্তিগত অভিযোগ, দুর্নীতির অভিযোগ বা অন্য কোনো অভিযোগ যদি থাকে, দুটোকে বোধহয় আলাদা করে দেখা উচিত। শশী কাকলি ঘোষ তো তৃণমূলেরই নেত্রী, মানে তৃণমূল মানে তো ঋতব্রত নেতৃত্বে যে তৃণমূল, তিনি তো অফিসিয়াল বিরোধী দলনেতা, মানে অন্তত স্পিকার তাকে স্বীকৃতি দিচ্ছেন। শশী পাজা তৃণমূলের আরেকজন নেত্রী, তিনি একজন নেত্রী, একটা দলের নেত্রী আরেকটা দলের নেত্রীর সাথে তার দলের আরেকজন নেত্রীর সাথে দেখা করতে যাবে, এটাই তো স্বাভাবিক। কাকলি ঘোষ তো বারবার বলেছেন যাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, দলের নেত্রী, কিন্তু বারবার স্বীকার করেছিলেন। হ্যাঁ, অভিষেককে তারা বহিষ্কার করেছেন। এখন শশী পাজা যদি মনে করেন যে তার কাকলি ঘোষ দস্তিদারদের মতো নেত্রীদের সাথে আরো কাছাকাছি আসা উচিত, সেটা তারা করতে পারেন। আর কাকলি ঘোষ দস্তিদারের কাছাকাছি আসা মানে তিনি এনসিপিআই তে যোগ দিচ্ছেন, এটাও বোধহয় বলা ঠিক নয়। কারণ কাকলি ঘোষ দস্তিদার যোগ দিয়েছেন বলে তার সাথে কেউ মিটিং করতে পারবেন, এটা তো ভাবা ঠিক নয়, বলা ঠিক নয়। আর যদি তিনি যোগ দেন, যেমন চন্দ্র বসুও আমরা দেখলাম দল ছেড়ে বেরিয়ে গেলেন, ইস্তফা দিলেন, কালকে শশী পাজা ইস্তফা দিতে পারেন, গণতান্ত্রিক প্রক্রিয়া। বন্দ্যোপাধ্যায় আরো একা, কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, এরাই, শুভেন্দু চট্টোপাধ্যায়, এরাই তাহলে রয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরো একা। আজ সকালবেলায় দেখা যাচ্ছে চন্দ্র বসু, তিনিও কিন্তু ইস্তফা দিচ্ছেন। দেখুন, চন্দ্রদার সাথে আমি দীর্ঘদিন নেতাজি সংক্রান্ত আন্দোলনে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। তখন তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন। দক্ষিণ কলকাতায় তিনি 2019-এ লড়াই করেছিলেন। তো সেখানে দাঁড়িয়ে তিনি কেন তৃণমূলে গেছিলেন তিনি বলতে পারবেন, কারণ তিনি সর্বান্তকরণে দুর্নীতির বিরুদ্ধে, আমি যতদূর জানি। এবং নেতাজি পরিবারের কোনো মানুষ কখনো এর আগে দুর্নীতির সাথে আপোষ করেনি, নেতাজিও করেনি, তার পরিবারের কোনো মানুষ আপনি দেখাতে পারবেন না। অমিয়নাথ বসু ফরওয়ার্ড ব্লকের সাথে ছিলেন, আরো অনেক মানুষেরা আছেন যারা বিভিন্ন সময়, চিত্রা ঘোষ যিনি শরৎ ঘোষের মেয়ে, ছোট মেয়ে, তিনি ছিলেন। তো তারা কোনোদিন দুর্নীতির সাথে আর যাই হোক আপোষ করেনি। রাজনৈতিক মতের অমিল হতেই পারে। চন্দ্র বসু কেন করলেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন নির্বাচনের আগে, কিসের আশায় দিলেন, এটা কিন্তু আমার মনে হয় কোথাও নেতাজি পরিবারকেও কলঙ্কিত করলো। তার ভুল তিনি শুধরে নিয়েছেন। আমি একজন নেতাজি প্রেমী বাঙালি হিসেবে তত খুশি। এনডিএর বৈঠকে কিন্তু ইউসুফ পাঠান থেকে শুরু করে আরো যে নেতৃত্ব, আবু তাহের, তারা কিন্তু উপস্থিত ছিলেন না। সেটা তাদের চয়েস যে তারা এনডিএর বৈঠকে থাকবেন কি জিহাদিদের বৈঠকে থাকবেন। অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি জেপি নাড্ডার সাথে মধ্যাহ্ন ভোজে মেতে উঠেছেন সৌগত রায়। হ্যাঁ, কে আবু তাহের, দেখুন সৌগত রায় কাকলি ঘোষ দস্তিদার কোন দিকে যাবেন, আর আবু তাহের আর ইউসুফ পাঠান কোন দিকে যাবেন, সেটা তাদের ব্যক্তিগত চয়েস। কেউ জাতীয়তাবাদীদের সাথে যেতে চান, কেউ জিহাদিদের সাথে যেতে চান, সেটা তাদের চয়েস। আমি বলছি না তারা জিহাদিদের সাথে যাচ্ছেন, আমি বলছি যদি তারা যান, সেটা তাদের চয়েস। ব্যক্তিগতভাবে তাদের গণতান্ত্রিক পরিমণ্ডলে কোন বৈঠকে কি থাকবেন তাকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু একটা ব্যাপার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাজ করেছে, এই ইউসুফ পাঠান গুজরাটের মানুষ। এই যে তিনি বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী করেছিলেন, হয়তো বহরমপুরে তিনি জিতেছেন, সংখ্যালঘু ভোটের কারণে তিনি জিতেছেন, কিন্তু যে প্রশ্নটা উঠে গেছে কি বহরমপুরে কি উপযুক্ত কোনো মানুষ ছিল না তৃণমূলে তার প্রার্থী হওয়ার, গুজরাট থেকে প্রার্থী আনতে হচ্ছে। তাহলে বাংলার মানুষের প্রতি এত আস্থা কম কেন মমতা বন্দ্যোপাধ্যায়? এবং ইউসুফ পাঠান একমাত্র ব্যক্তি নন, কীর্তি আজাদকে বিহার থেকে এনেছিলেন, দুর্গাপুরে তিনি প্রার্থী করেছিলেন, এমপি করেছিলেন, শত্রুঘ্ন সিনহাকে তিনি আসানসোলে করেছিলেন। তাহলে এই যে বাংলার মানুষের প্রতি আস্থা না রাখা মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কোথাও বুমেরাং হয়ে তার দিকে ফিরে এসছে। বাংলার মানুষ তার প্রতি আস্থা রাখতে পারেনি 2024-এ, তাই তাকে চলে যেতে হয়েছে। সুতরাং এই মানুষগুলোর ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্ষতি হয়েছে সেটা তিনি উপলব্ধি করেছেন কিনা জানি না, কিন্তু এই মানুষগুলো তিনি যদি আবার তার দিকে আসতে চায়, আশা করি তিনি সতর্ক থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়াই দেবেন, তাহলে তার সাথে আর থাকছে একা তো অনেকেই লড়াই করেছেন, কেউ যদি না আসে তবে একলা চলরে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, মহাত্মা গান্ধীর লেখা ছিল,
নেতাজি সুভাষচন্দ্র বসুকে যখন কংগ্রেস থেকে সাসপেন্ড করলো 6 বছরের জন্য এই আগস্ট মাসে 1939 সালে, তিনি তো একাই লড়াই করেছিলেন এবং ভারতবর্ষের স্বাধীনতার পেছনে তার অবদানই সবচেয়ে বেশি অনেকে মনে করেন। তো সেখানে দাঁড়িয়ে একা লড়াইয়ের দৃষ্টান্ত প্রচুর আছে, কিন্তু সেই লড়াই করার স্পৃহা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে লড়াই কার বিরুদ্ধে করবেন। তিনি বিজেপির বিরুদ্ধে যে লড়াই করেন স্বাগত, তিনি দেশের শত্রুদের বিরুদ্ধে যদি লড়াই করেন স্বাগত, ভারতবর্ষের বিরুদ্ধে না লড়াই করেন সেটাই আমার একমাত্র ভয়। কারণ অনেক সময় যেটা মনে হচ্ছে বিরোধীরা বিজেপির বিরোধিতা করতে গিয়ে কোথাও ভারতবর্ষের বিরোধিতা করছে। স্যার একেবারেই শেষ প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বিদেশ যেতে চাইছেন চোখের চিকিৎসা করানোর জন্য, আপনার মনে হয় এটা শুধু চোখের চিকিৎসা? সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে মামলাটি চলে যাবে, কি বলবেন? না, চোখের চিকিৎসা তো ভারতবর্ষে যথেষ্ট ভালো হয়। হাইকোর্ট যেখানে এসএসকেএম এ দেখানোর পরামর্শ দিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বিদেশে চোখের চিকিৎসাটা কতটা না না, অত্যন্ত ভালো চিকিৎসা হয় এখানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার উপর সেভাবে আস্থা নেই, সেই জন্য তিনি সেবাশ্রয় করেছিলেন। স্বাস্থ্য ব্যবস্থার উপরই অনাস্থা, আর ভারতবর্ষের প্রতি আস্থা নেই। কিন্তু কেন উনি দুবাই যাচ্ছেন আমার মাথা মানে ঢুকছে না। কারণ দুবাইতে খুব ভালো চোখের চিকিৎসা হয়, তো কোনোদিন শোনা যায়নি। তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ চোখের চিকিৎসা করতে যাচ্ছেন নাকি অন্য কোনো চিকিৎসার জন্য যাচ্ছেন সেটা তিনি ভালো বলতে পারবেন, কিন্তু আমার কোথাও মনে হচ্ছে তিনি ভারতবর্ষ থেকে পালাতে চাইছেন। কেন অভিষেক উপলব্ধি করছেন তার গ্রেপ্তারি সময়ের অপেক্ষা, সুতরাং যেন প্রকারণে কোনো একটা অজুহাতে দেশ ছাড়া হতে চাই। তিনি কি বিনয় মিশ্র হতে চাইছেন? তিনি চার্লস সোবরাজও হতে চাইতে পারেন, কি হতে চাইছেন সেটা তার ব্যাপার। কি হচ্ছেন, বিজয় মালিয়াও হতে চাইতে পারেন, তিনি কি হতে চাইছেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে চাইতে পারেন। কিন্তু দেশ ছেড়ে অপরাধীরা সবসময় দেশ ছেড়ে পালাতে চায়। বিজয় মালিয়া যেমন পালিয়ে গেছে, এখনো তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এবং উনি শুনেছি ক্যারিবিয়ান একটা দ্বীপে বহু টাকা ট্রান্সফার করেছেন। এবার এটাও তো হতে পারে যে এই যে আন্তর্জাতিক ডিপ স্টেটের নেটওয়ার্কের কথা আমরা শুনছি জর্জ সোরোসের নেতৃত্বে, তার একটা অঙ্গ হিসেবে অভিষেক হয়তো কাজ করছেন। হয়তো ডিপ স্টেটের আরো কোনো কর্মকাণ্ডে বা তার সুরক্ষার জালের মধ্যে তিনি আসতে চাইছেন, যাতে তার কোনো ক্ষতি না হয়। এটা তো হতেই পারে যে অভিষেকের লড়াইটা হয়তো শুধু বিজেপির বিরুদ্ধে ছিল না, হয়তো লড়াইটা ছিল ভারতবর্ষের বিরুদ্ধে। আর যেহেতু এই ভারত বিরোধী চক্রান্ত মানুষের রায় পরাজিত হয়েছে পশ্চিমবঙ্গের বুকে, এই মুহূর্তে তিনি মনে করছেন দেশের বাইরে গিয়ে ভারত বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাওয়া যেতে পারে, যাতে ভবিষ্যতে আবার প্রত্যাঘাত করার জন্য তিনি ফিরে আসতে পারেন।